বাংলাদেশ সরকারের করোনাকালীন দুর্যোগের সময়ে অনলাইন ক্লাসের নির্দেশনা মোতাবেক আমরা এমসি কলেজের ছাত্র এবং শিক্ষক আমি মোহাম্মদ বিলাল উদ্দিন বাংলা বিষয়ের শব্দ গঠন অধ্যায়ের প্রত্যয় যুগের শব্দ গঠনকে নিয়ে আলোচনা করব। গত ক্লাসটা আমরা একটু পুনরালোচনা করে নিচ্ছি। প্রকৃতি কি? তোমরা জানো যে প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ, যেটাকে আর ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই শব্দের অর্থবোধক কোনো কিছু পাওয়া যায় না, সেটা হচ্ছে প্রকৃতি। আর প্রত্যয় হচ্ছে শব্দের মূল অংশের পরে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। তো প্রকৃতি হচ্ছে দুই রকম, আমরা জানি কৃত প্রকৃতি আর নাম প্রকৃতি। কৃত প্রকৃতি বলা হয় শব্দের যে মূল অংশটা কোনো কিছু করা বোঝায়, ক্রিয়াবাচক কিছু বোঝায়, সেটা হচ্ছে কৃত প্রকৃতি। আর নাম প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ, যেটা কোনো কিছুর নাম বা কোনো শ্রেণী বা কোনো জাতির নাম বুঝিয়ে থাকে, সেটা হচ্ছে তদ্ধিত প্রকৃতি। তো উৎস অনুযায়ী সেটাও আবার দুরকম। কৃত প্রকৃতি সেটা হচ্ছে সংস্কৃত, বাংলা উৎস থেকে আগত বাংলা কৃত প্রকৃতি। তো আমরা আসি প্রত্যয়ের ক্ষেত্রে। প্রত্যয়টাও আমরা মনে করে নিই, প্রত্যয় হচ্ছে দু রকমের। একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রকৃতি, আর একটা হচ্ছে দুঃখিত সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, আর আরেকটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়। আমরা যথাসময়ে জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো। আমরা বলেছিলাম প্রত্যয় নিষ্পন্ন যখন হয় এটা ধ্বনিতাত্ত্বিক প্রক্রিয়া এবং কিছু ধ্বনির পরিবর্তন হয়ে থাকে। পরিবর্তন প্রক্রিয়াটা বোঝার দরকার, বুঝলে প্রকৃতি প্রত্যয় নির্ণয়টা সহজ হবে। আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। পরীক্ষায় দেওয়া থাকে কয়েকটা শব্দ এবং সেগুলার প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হয়। আমরা সেই ক্ষেত্রে তার শ্রেণীটা উল্লেখ করি আর তার জাতটা উল্লেখ করি। আমরা দেখতে পাচ্ছি, এখানে তো দেখা যাচ্ছে না, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কি এখন দেখা যাচ্ছে কিনা? কেউ একটু আওয়াজ দাও তো। হ্যাঁ স্যার, দেখা যায়। Yes, sir. এখন দেখো ধ্বনিগত পরিবর্তন আমরা লিখেছি। দেখো বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তনটা সাধিত হয় সংস্কৃত কৃত প্রত্যয়ে এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে। যখন প্রকৃতির সঙ্গে সে মিলিত হয় তখন শব্দের নানা রকম পরিবর্তন তৈরি হয় তার। এই পরিবর্তন প্রক্রিয়াটা আমাদের একটু বোঝার দরকার, এবং সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রকৃতি প্রত্যয়টা খুব কঠিন মনে হবে না। যেমন সংস্কৃতে মূল স্বর হচ্ছে, স্বর মানে স্বরধ্বনি, মূল স্বর হচ্ছে ও, ই, উ, রি। আর এগুলোর দীর্ঘ রূপ হচ্ছে আ, ই, উ, রি। এখানে রিকারটা মিস গেছে, যাই হোক। আর এদের গুণ এবং বৃদ্ধির মাধ্যমে তৈরি হয় এ, ওই,
ও ও এই মূল স্বরগুলো। তো এখন মূল স্বর আর তার দীর্ঘ স্বরের আগে যদি কখনো অযুক্ত হয়, কখনো কেন বেশিরভাগ ক্ষেত্রেই আগে অযুক্ত হয়। কারণ আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনিগুলো স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না। আমরা যখন নিচে দেখো এখানে আমরা নেতা লিখেছি, ন যখন উচ্চারণ করি তখন ন একলা উচ্চারিত হতে পারে না, অযুক্ত হয়। তারপরে ই আসে, তারপরে হয় তা। তো শব্দটা হবে তখন নইতা। তো এই যে ই ইর আগে এ যুক্ত হওয়ার, অযুক্ত হওয়ার ফলে ধ্বনিগত পরিবর্তন হয়ে ইটা ই অথবা দীর্ঘ ই যাই হোক সেটা পরিবর্তিত হয়ে যায় এতে, এ বা একার। যেমন আমরা ছিল নি, মূল প্রকৃতিটা এখানে ছিল নি, এখানে একার হয়ে গেছে নেতা। এবং আরো যদি যাই আমরা তাহলে দেখা যাবে যে গুণের পরে শব্দের সঙ্গে আবার কিছু অ যুক্ত হয় এবং সেই যুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বৃদ্ধি। যেমন ওই, আমরা যদি শব্দটাকে ধ্বনিটাকে ভাঙ্গি তাহলে হবে ও যুগ ই, ওই, ও যুগ ই। যেমন এটাকে যদি অ তে অকার হবে, ও যদি ভাঙ্গি তাহলে অ যুগ উ হবে ও। এই প্রক্রিয়াটা যদি আমরা বুঝতে পারি তাহলে সম্প্রসারণমূলক পরিবর্তন হচ্ছে ক ধ্বনি কখনো চ অথবা জ তে রূপান্তরিত হয়, খ ধ্বনি ছ তে রূপান্তরিত হয়, গ ধ্বনিটা বর্গীয় জ তে হয়, দ ধ্বনি ধ তে রূপান্তরিত হয়, ব হ্রস্ব উ তে পরিবর্তন হয়, আরো কিছু ধ্বনি পরিবর্তন সংঘটিত হয়। তো সে যাই হোক, আমরা দেখি ডান দিকে এখন আমি যে শীটটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে, বিশেষ করে কৃত প্রকৃতি বা সংস্কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যে পরিবর্তনের ফলে যে শব্দের যে রূপটা দাঁড়ায় সেটার দিকে আমরা নজর দিই। আমি আমরা তাহলে দেখতে পাচ্ছি এই জায়গায় পরীক্ষার হলে আমরা যেটা করি কিছু শব্দ দেওয়া থাকে এবং সেটা হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ আমরা শব্দ অধ্যায়ে দেখেছি যে শব্দ দু রকমের, হচ্ছে মৌলিক শব্দ আর হচ্ছে সাধিত শব্দ। তো সাধিত শব্দ নানাভাবেই তৈরি হতে পারে, প্রত্যয় দিয়ে হতে পারে, সন্ধি এর সাহায্যে হতে পারে, সমাসের সাহায্যে হতে পারে, উপসর্গের সাহায্যে হতে পারে, এইরকম হতে পারে। যেমন সমাসের সাহায্যে আমরা করছি সিংহ চিহ্নিত আসন সিংহাসন, হতে পারে বাবা মা, হতে পারে দশানন, হতে পারে একটানা, এরকম নানান রকম শব্দ হতে পারে। উপসর্গের যুগে শব্দ হতে পারে প্রধান, উপপ্রধান, প্রবীণ, আদান, অনেক রকম শব্দ হতে পারে। তেমনি প্রকৃতি প্রত্যয়ের যুগে শব্দ নানান রকম হতে পারে। যেমন মনে করো চলা, চল যুগ আ চলা, কর যুগ আ করা, এরকম আমরা হাজার রকম শব্দ তৈরি করি। তো যে সকল শব্দ পরীক্ষার হলে দেওয়া থাকে আমরা সেটার দিকে একটু নজর দিই, তখনই আমরা বুঝতে পারবো যে কিভাবে শব্দটা তৈরি হয়েছে এবং প্রকৃতি প্রত্যয়টা আমরা এখানে দিতে পারি মূল শব্দ অ, আমরা দিতে পারি প্রদত্ত শব্দ, তারপরে দিতে পারি প্রকৃতি যোগ প্রত্যয়,
তারপরে দিতে পারি প্রত্যয়ের নাম, প্রত্যয়ের নাম। আজকে তো বড় পড়লাম, তারপরে হচ্ছে আরেকটু স্পেসটা নেই। আমরা দিচ্ছি প্রদত্ত শব্দ, প্রকৃতি প্রত্যয়, তারপরে দিচ্ছি প্রত্যয়ের নাম। এই পদ্ধতিতে আমরা পরীক্ষার খাতায় প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করব। তো প্রকৃতি আমরা দেখি যে শব্দের যদি শব্দের দিকে যদি আমরা একটু তাকাই তাহলেই বুঝে যাবে যে এর একটা মূল অংশ আছে এবং কিছু আছে বর্ধিতাংশ। কিছু অংশ এমনিতেই বোঝা যায় যে গাছের যেমন ডালপালা আছে সেই রকমই কিছু ডালপালা শব্দের সঙ্গে দেখো। আমরা যদি সাধিত শব্দে বা প্রদত্ত শব্দের দ্বিতীয় বর্ণে র বা রেফ দেখি তাহলে প্রকৃতি হবে তার। আমরা গোলমালে পড়ে যাই তখন প্রকৃতি কি হবে? যদি দ্বিতীয় বর্ণে র বা রেফ থাকে তাহলে প্রকৃতির আদ্য বর্ণে রিকার হবে, প্রকৃতির শুরুর বর্ণটায় রিকার হবে। যেমন আমরা দিচ্ছি এখানে কর্তা, একটা প্রদত্ত শব্দ দিলাম, হ্যাঁ, তাহলে এখানে আমরা দ্বিতীয় বর্ণে পাচ্ছি র পাচ্ছি বা রেফ পাচ্ছি, তাহলে তার আদ্য বর্ণ বা প্রথম বর্ণটা হচ্ছে ক এবং আমরা নির্দ্বিধায় এখানে রিকার দিচ্ছি। আমাদের সূত্র বলছে, ফর্মুলা বলছে রিকার দিচ্ছি আমরা। এবং বাকি কি আছে? আছে তা আছে, বাকি তা হচ্ছে প্রত্যয়। এবং দেখো এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক শব্দ, ক্রি মানে কোনো কিছু করা, ক্রি যুক্তা। এখন আমরা প্রত্যয়ের নাম লিখবো। অনেক ছাত্রছাত্রীকে আমরা দেখি দ্বিধায় পড়ে যায়, সে সংস্কৃত কৃত প্রত্যয় লিখবে নাকি সংস্কৃত গদ্যিত লিখবে নাকি বাংলা লিখবে। এটা ওটা জাতের কথা বলার দরকার নেই, শ্রেণীর কথা বললেই হবে যে এটা কৃত প্রত্যয়। সংস্কৃত বলার দরকার নেই, বাংলাও দরকার, সংস্কৃত প্রত্যয় এইটা বললেই। এখন আমরা এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছি। আসি আমরা এরপরে সাধিত শব্দে যদি র বা এর থাকে, র বা এর, র বা এর যদি থাকে তাহলে এটা প্রকৃতি হতে পারে এবং সেই প্রকৃতিটা হবে এক অথবা দুই অক্ষরের বা ধ্বনির বা বর্ণের। কি হতে পারে? র বা এর যদি থাকে তাহলে কৃত প্রকৃতি সাধারণত এক বা দুই অক্ষরের হয়। আমরা যদি ধরো মরণ শব্দটা কি দিলাম আমরা? মরণ। তো আদ্য অক্ষরটা দেখি আমরা ম এবং তারপরে আছে প্রথম সূত্রটা আমরা বলছিলাম র যদি থাকে, হ্যাঁ, বা রেফ যদি থাকে তাহলে রিকার হবে। তাহলে তার প্রকৃতিটা আদ্য অক্ষরটা রিকার হয়েছে, রিকার হয়েছে মৃ যোগ অন। অন ন হতে পারে, দৈত্য ন হতে পারে, মৃ যোগ অন। এবং মৃ মানে হচ্ছে মরা বা মরে যাওয়া, মৃ যোগ অন। এখন দেখো আমরা দেখছি তার প্রকৃতি কয় অক্ষরের হলো? আমাদের সূত্র বলছে সাধিত শব্দে যদি র থাকে, এই যে র পাচ্ছি আমরা, তাহলে তার প্রকৃতিটা হতে পারে এক অথবা দুই অক্ষরে। বোঝা যাচ্ছে? তিন হচ্ছে যদি প্রদত্ত শব্দে অয় অথবা ও থাকে, অয় 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 অথবা অন্তস্থ অ থাকে, প্রদত্ত শব্দে কি থাকে? অয় অথবা ও থাকে, তাহলেও তার প্রকৃতিটা সাধারণত কি হয়? এক অক্ষরের হয় বা একটা ধ্বনির হয়।
এক অক্ষরের হবে, একটা অক্ষরই বলি আমরা একটা অক্ষর। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই কথাটা দেখা যায় যে অধিকাংশ প্রকৃতির এক অক্ষরে হয়, অধিকাংশ প্রকৃতি এক অক্ষরে নিষ্পন্ন হয়। যেমন আমরা ধরছি শব্দটা, ধরো জয়, জয় শব্দটা যদি ধরি তাহলে তার প্রকৃতি আমরা পাচ্ছি অয়, অয় মানে অ, এবং তার প্রকৃতির ধ্বনিটা যদি দেখি আমরা বর্গীয় জ, তাহলে জি যোগ অ সমান জয়, এবং এটাও প্রকৃতি, এটাও কৃত প্রকৃতি। বুঝা যাচ্ছে তো? আচ্ছা, তারপরে আমরা যাই যদি আমরা যে সূত্রটা আগে বলেছিলাম ধ্বনি পরিবর্তনে, সেটা আমরা দেখব একটু সমীকরণটা প্রদত্ত শব্দকে বিচার করে। আমরা প্রকৃতি বিচার করে প্রথমেই এটাকে আন্দাজ করতে পারবো না। আমরা যেহেতু পরীক্ষায় দেওয়া থাকে প্রাপ্ত নিষ্পন্ন শব্দ এবং সেটাকে বিচ্ছিন্ন করতে হয়, আলাদা করে দেখতে হয়, সুতরাং আমরা প্রদত্ত শব্দের ক্ষেত্রে সূত্রটাকে আমরা নিজেদের মতো করে তৈরি করে নিব, উল্টিয়ে নিব। যেমন যদি প্রদত্ত শব্দে থাকে এ থাকে, তাহলে প্রকৃতিতে কি হবে? প্রদত্ত শব্দে ধরো এ আছে নেতা, প্রদত্ত শব্দে এ আছে নেতা, তাহলে আমরা এটা আমরা জানি, কি জানি? এ এসেছে বা একার এসেছে হ্রস্ব ই থেকে, অর্থাৎ প্রকৃতির আদ্য বর্ণে বা একেবারে প্রথম ধ্বনিতে কি থাকবে? ই থাকবে, ই বা ইকার থাকবে। হ্রস্ব ইর চিহ্নটা আমরা দিয়ে দিলাম। এখন এটা আসলে হ্রস্ব ই নয়, এটা কিন্তু দীর্ঘ ই। তাহলে বর্ণটা, ধ্বনিটা হচ্ছে ন, এবং সেটা এসেছে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের পরিবর্তন জনিত কারণে। দেখো ন যখন আমরা উচ্চারণ করি, একটু দেখে নেই, অ যোগ তারপরে আমরা ই দিচ্ছি, তাহলে আমাদের কথা হচ্ছে যদি এই মূল ধ্বনির আগে অযুক্ত হয়, তাহলে এই মূল ধ্বনিটা পরিবর্তিত হয়ে কি হয়? একার হয়ে যায় বা এ হয়ে যায়। এই জন্যই আমরা পাচ্ছি কি, এই জন্যই এখানে পাচ্ছি একারটা। এখন নিশ্চয় বোঝা যাচ্ছে নিযুগ, বাকি অংশ কি থাকলো? তা। এই হচ্ছে ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের চিহ্নটা। বোঝা যাচ্ছে? এখন আমরা যাচ্ছি আবার ওই দ্বিতীয় এতে যাচ্ছি। যদি আমরা দেখি প্রদত্ত শব্দে ওকার আছে, প্রথমে ওকার, তাহলে যেমন মনে করো আমরা দিলাম দোলনা, দোলনা অকার আছে, তাহলে নিশ্চয়ই আমরা জানছি অকারটা এসেছে হ্রস্ব উ থেকে, হ্রস্ব উটা পরিবর্তিত হয়ে হয়েছে একার, অকার। হ্রস্ব উটা হয়েছে ওকার থেকে, তাহলে প্রকৃতির মূল ধ্বনিটা হচ্ছে দ, এবং তার সেটা যে ওকার এসেছে সেটা এসেছে হ্রস্ব উ থেকে, এবং আমরা এই জন্য দয় হ্রস্ব উ দিলাম। এখানে দেখতে পাচ্ছি না, আর শব্দটা বুঝতে পারছি আমরা দুল হবে, দুল মানে দুলা, ঠিক আছে? দোল যুগ না, দুল না। এখন তোমরা খেয়াল করো, যদি অনেকেই কিন্তু ভুল করে ফেলে, কি করে ফেলে?
প্রকৃতিতেও দিয়ে দেন দয় অকার ল। প্রকৃতি কিন্তু অকার হবে না, অকার হলে জিনিসটা ভুল হয়ে যাবে, বুঝতেই পারছো। প্রকৃতিতে সে হ্রস্ব উ ছিল বলেই তার প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয়ে আসলে এখানে হবে অনা বা না, অথবা হবে দুল যোগ অন যোগ আ, দুল্লা, দুল। তাহলে প্রকৃতিটা হচ্ছে হ্রস্ব উকার, এই জিনিসটা খেয়াল করতে হবে। এবং এটা হলো আমাদের মূলধ্বনি উ বা উ থাকলে সেটা অকারে পরিবর্তিত হয়, অথবা সেটা আরো বৃদ্ধি পেয়ে ঔকার হয়ে যায়। আরো বৃদ্ধি পেয়ে কি হয়? ঔকার হয়ে যায়। যেমন যৌবন, যেমন যৌবন সমান, যেহেতু ঔকার আছে জ মূলধ্বনি এবং আমরা এখানে রসৌকার দিতে পারি, তাহলে সব বাকি থাকলো ব, যুব যোগ অন, অন যৌবন। বোঝা যাচ্ছে আশা করি। এইরকম হৃদনীয় পরিবর্তিত হয়ে যায় ও, যেমন আমরা আগে দেখেছি অনেকগুলা কর্তা, কর্তা দেখেছি, কর্ম দেখেছি, কারক দেখেছি। এই ধ্বনিগুলো কারক হয়ে যাচ্ছে ক্রি যোগ আ, ক্রি যোগ অ, কারক। তাহলে সেটা ধ্বনির বৃদ্ধি পেয়ে হচ্ছে কি আ, কারক, কার অক, বৃদ্ধি পেয়ে হচ্ছে কারক। আর গুণ থেকে হচ্ছে যেমন করণ, ধরন, করণ, বরণ, স্মরণ, এগুলো। আবার বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে রিটা হচ্ছে অর থেকে আর হয়ে যাচ্ছে। করণে ছিল অর, আর কারকে হয়ে যাচ্ছে আর। কেমন? কারণে হয়ে যাচ্ছে আর, আরো যদি যাই আমরা কারণ, তাহলে হয়ে যাচ্ছে আর। এই জিনিসগুলা যদি আমরা খেয়াল করি, কিছু কিছু জিনিস, কিছু ভুল আমাদের কমে যাবে। আমরা যাচ্ছি ধাতুর দ্বিতীয় বর্ণে আর থাকলে প্রকৃতিতে রিকার হবে। ধাতুর দ্বিতীয় বর্ণে আর থাকলে প্রকৃতিতে কি হবে? রিকার হবে। যেমন হচ্ছে কারক, দেখো ধাতুর দ্বিতীয় বর্ণে আর আছে, আর কারক, তাহলে প্রকৃতিতে রিকার হবে। প্রকৃতি প্রথম ধ্বনিটা হচ্ছে ক, তাহলে কয় রিকার, ক্রি যোগ অ, কারক এটাও ক্রি। তারপরে আমরা যাচ্ছি সাধিত শব্দে ধাতুর দ্বিতীয় বর্ণে আ থাকলে অ হয়। ধাতুর দ্বিতীয় বর্ণে আ থাকলে অ হয়। যেমন ধরো পাঠ, ধাতুর দ্বিতীয় বর্ণ আ আছে, তার প্রকৃতিতে হবে অ, তাহলে ক যদি হয় প্রথম ধ্বনি, দ্বিতীয় ধ্বনি হচ্ছে ট, পট সমান পাঠ। আমরা আশা করি এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পেরেছি। আমরা আরো কিছু অগ্রসর হই। ধাতু বা নাম শব্দের সঙ্গে যুক্ত হলে, নাম শব্দ আমরা বুঝেছি, নাম শব্দ হচ্ছে যে প্রকৃতি বা শব্দের মূল অংশে কোনো কিছুর নাম বুঝিয়ে থাকে, কোন শ্রেণী, ব্যক্তি বা জাতি এইসবের নাম বুঝিয়ে থাকে বা ভাব বুঝিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে নাম প্রকৃতি। এবং ধাতু বা নাম প্রকৃতির সঙ্গে প্রত্যয়ে যুক্ত হওয়ার ফলে আমরা এখানেই দেখতে পাচ্ছি, যে উদাহরণগুলো দেখলাম সেখানে
বেশ কিছু ধ্বনি বিলুপ্ত হয়ে যায়। যেমন মূলত সংস্কৃতে এই ব্যাকরণের এই যে নিয়মগুলো রয়েছে সেগুলো শ্রেণীবদ্ধ করেছিলেন প্রথমে পাণিনি বা পতঞ্জলি এবং এরকম বৈয়াকরণিকরা, এবং তারা এটাকে শ্রেণীবদ্ধ করেছিলেন যে যে বর্ণগুলো লুপ্ত হয় সেই বর্ণগুলো সহ দিয়ে প্রত্যয়টা তারা দেখিয়েছিলেন। এই জন্যে আমরা ক্রি যুগ অক যখন আজকের দিনে বলি সেটা আসলে ক্রি যুগ নক ছিল। তো এই ন ধ্বনিটা লুপ্ত হয়েছিল বলে ন ধ্বনিটা লুপ্ত হয়ে যায় প্রত্যয় নিষ্পন্ন হওয়ার ফলে, এবং এটা হয়, এটাকে এই লুপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি। এখন দেখো, ধাতু বা প্রত্যয়ের আগে যে ধ্বনিটা থাকে সেটাকে বলা হয় উপধা। ধাতু বা প্রত্যয়ের আগের ধ্বনিকে বলা হয় উপধা, আর প্রকৃতির যে আদ্য স্বর বা প্রথম স্বরটা থাকে সেটার শেষের ধ্বনি, অর্থাৎ প্রথম ধ্বনিটার পরে যতটা ধ্বনি থাকবে সবগুলোকে বলা হয় টি। তো ইট, উপধা, টি, এইগুলোকে আমরা দেখতে পারি। যেমন ধরলাম আমরা একটা শব্দ পাচক। পাচক, পাচক মানে আমরা জানি যে পাক করে সে হচ্ছে পাচক। এইখানে শব্দটা যদি আমরা দেখি তাহলে দেখব এটাকে আরেকটু ভাঙি আমরা। পথ কিভাবে হলো, পথ কিভাবে হলো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন এইখানে দেখো পাচক যখন হচ্ছে তখন নটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই শব্দে আমরা ন পাচ্ছি না, হচ্ছে পাচক, এটাই বিলুপ্ত হয়ে যাচ্ছে। ন হচ্ছে বিলুপ্ত, মানে নটা হচ্ছে ইট। এখন কথা হচ্ছে তার শেষ ধ্বনিটা কি? শেষ ধ্বনিটা হচ্ছে চ। শেষ ধ্বনিটা হচ্ছে চ। তো চ এর আগের ধ্বনি হচ্ছে ও। চ এর আগের ধ্বনিটা হচ্ছে ও, এবং এটা হচ্ছে উপধা। তারপরে আমরা বলছি প্রকৃতির আদ্য অক্ষরের পরে যতগুলো ধ্বনি থাকবে সবগুলা হচ্ছে টি। আদ্য অক্ষরটা হচ্ছে প, এবং তারপরে যতগুলো আছে সবগুলো হচ্ছে টি। এখন কথা হচ্ছে সংস্কৃতের ব্যাকরণবিদেরা এটা করেছেন ধাতুর সঙ্গে অপ্রত্যয় যুক্ত হওয়ার ফলে, বিশেষ করে অপ্রত্যয়ের অনেক রূপ আছে, কমপক্ষে 17টা রূপ আছে অপ্রত্যয়ের। সে 17 রকমের পরিবর্তন, 17 রকমের ধ্বনি সৃজন করে এবং পরিবর্তন হয়। এই জন্য এগুলোকে তারা 17টা নামে 17 ধরনের বর্ণ যুক্ত করে, আগে বর্ণ যুক্ত করে দিয়ে সেটা তারা চিহ্নিত করেছেন, এবং এই ক্ষেত্রে এগুলাকে বলা হয় অনুবন্ধ এই ধ্বনিগুলোকে। যেমন তারা চিহ্নিত করেছেন অ বর্ণের রূপগুলোকে অন, অট, যোজ, লোট, ঘ্যান, ঘয়, এই রকমের 17টা আছে। তো আজকের দিনে এগুলো খুব বেশি ব্যবহৃত হয় না, কিন্তু এগুলো খেয়াল রেখে যদি আমরা করতে পারি তাহলে প্রকৃতি প্রত্যয় নিয়ে আর ঝামেলা। আমরা এখানে কয়েকটা প্রকৃতির সঙ্গে আজকে পরিচিত হব। এগুলা মনে রাখলে আমাদের আর ঝামেলা
কম হবে। কয়েকটা প্রকৃতি আমরা এখনই দেখতে পাবো। সে হচ্ছে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাকে 1 মিনিট সময় দিতে হবে। আমরা এইখানে দুটো শীট দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দিই। কয়েকটি সংস্কৃত প্রকৃতি ও তৎসম শব্দ, অর্থাৎ এগুলোর যে অর্থ আছে সেগুলো দেওয়া আছে এবং দেওয়া আছে তার সম্ভাব্য শব্দ। যা শব্দ এখানে দেওয়া আছে তার থেকে আরো অনেক বেশি শব্দ আমরা তৈরি করি, এগুলো দিয়ে ব্যবহার করি। আর যে অর্থ দেওয়া আছে তার থেকে আরো অনেকগুলো অর্থ সেগুলোর সঙ্গে যুক্ত। অঞ্জ থেকে এসেছে অঙ্গ, অঞ্জ যুগ অঙ্গ, অঞ্জন, অজ যুগ অঞ্জন। যেমন আছে অট, অর্থ হচ্ছে ভ্রমণ করা, যেমন পর্যটন, পর্যটক এরকম এসেছে। কেউ আওয়াজ দাও, এটার কি দেখা যাচ্ছে? অদ মানে হচ্ছে খাওয়া, অদ দিয়ে হতে পারে অদন, অন্ন। যেমন একজন কবির লেখায় আমরা পাই, শিশু কাঁদে অদনের তরে। অদন মানে হচ্ছে দুধ বা শিশু খাদ্য, সেখানে বোঝাচ্ছে অদনের তরে। অদন মানে হচ্ছে দুধ এবং অন্ন, অদন থেকে হতে পারে অযুগ অন্ন, অন্ন, অযুগ অন, অন্ন, অন থেকে অন মানে হচ্ছে শ্বাস দেওয়া, অন দিয়ে হতে পারে অনিল, অস হচ্ছে হওয়া, এর থেকে হতে পারে সৎ, সতী, অস্তিত্ব, আস্তিক, নাস্তিক, স্বস্তি এরকম। আস, ই, ইস, ইক্স, রি, কম, কম, খ্রি, খ্রিস, খ্রি, ক্রম, খি, খন, খাদ, খে। যেমন খে থেকে হতে পারে খেতি, খেতিবান। গম মানে হচ্ছে যাওয়া, গম, গমন। আমি এখানে একটা ড্যাশ দিয়ে তারপরে গম দিয়েছি, যেমন তার আগে অনেকগুলো উপসর্গ যুক্ত হতে পারে, সুগম, দুর্গম এরকম হতে পারে, অগম্য এরকম। গমন, গম যুগন, গম যুক্তব্য, গন্তব্য, গামী, অনুগামী, পারগামী, দূরগামী। গ দিয়ে পারে গই, গই মানে গান করা, গায়ক, গান, গীতি। হতে পারে গোপ, গ্রি, গ্র, ঘট, চর, চল, চি, চিত, চিন, ছিদ, জন। জন মানে জন্ম নেওয়া বা জন্ম দেওয়া বা জাত হওয়া, যেমন অনুজ। এখানে অনুজ যখন আমরা বলি, জ ধ্বনির তার প্রকৃতির নটা লুপ্ত হয়, জ শুধু জ থাকে। অনুজ, অগ্রজ, সরজ, পঙ্কজ এরকম, শুধু জ, পঙ্কজ। জন্ম, জনক, জননী, জন দিয়ে হয়েছে জি, জি মানে জয় করা, জয়, জয়ী, অজেয়, অজয়, অপরাজেয় এরকম শব্দ হতে পারে এর আগে উপসর্গ যুক্ত করে নিলে। জ্ঞা, জ্ঞে ধাতু থেকে এসেছে জ্ঞান, জ্ঞাতা, জ্ঞাতব্য, জিজ্ঞাসা, জ্ঞাপক। এরকম অনেক কিছুই হতে পারে। ত্রিপ, তেজ, দংশ, দম, দা, দা, দোষ। দা আছে দুটো, এক দা আছে দেওয়া, সেটা থেকে এসেছে দাতা, দাত্রী, দাতব্য, দান। দা যুগ তা বা ত্রিচ, দাতা। দা যুগ তা যুগ ই, দাত্রী, বা দা যুগ ত্রিচ যুগ ই, স্ত্রী প্রত্যয় যুক্ত হচ্ছে। দাতব্য, দা যুক্তব্য, দা যুগ অন, দান এরকম হতে পারে। দা হচ্ছে আর একটা, সেটা ঔজ্জ্বল্য, অবদান হতে পারে।
দোষ দোষ শব্দ দিয়ে দোষী করা, দোষ করা, দোষী সাব্যস্ত করা এরকম শব্দ হতে পারে। দুহ দিয়ে হবে দুধ দুহা, দুহিতা, দুহন, দুগ্ধ এরকম শব্দপুঞ্জ তৈরি হতে পারে। আমরা পরের শীটে যাচ্ছি। আচ্ছা, আরো দুটো শীট আমরা দেখে নেই। এখন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নিশ্চয় দৃশ। দৃশ অর্থ দেখা, এটা থেকে হতে পারে দর্শন, দর্শক, দ্রষ্টা, দর্শনীয়, দৃষ্টি, দ্রষ্টব্য। যেমন দর্শন দৃশযুগ অন, দর্শক দৃশযুগ অ, দ্রষ্টা দৃশযুগ তা, দর্শনীয় দর্শন যুগ, দৃশযুগ অনীয়, দৃশযুগ তি, দৃষ্টি, দৃশযুক্তব্য, দ্রষ্টব্য। তদনিটা মূর্ধন্য ষটা টতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। দুধ মানে হচ্ছে দীপ্তি পাওয়া, বিদ্যুৎ, দ্যুতি, দ্যোতক, দ্যোতনা এরকম। ধৃ মানে হচ্ছে ধরা, নশ নষ্ট হওয়া, নি পথ দেখানো, যেমন নি দিয়ে নায়ক হতে পারে। নায়ক কি করেন? সবাইকে পথ দেখান, তিনি নায়ক। দলের নায়ক হলে তিনি কি করেন? পথ দেখান। নেতা, নেতার কাজ পথ দেখানো। নেত্রী, তার কাজ পথ। নয়ন, নয়ন কি করে? আমাদেরকে দেখায়। চোখের কাজ কি? দেখায়, দেখতে সাহায্য করে। এরকমই আমরা যদি দেখে যাই নৃত, পচ, পা, পা, পা আছে দুটো, একটা পান করা, একটা হচ্ছে পালন করা। পা থেকে পান, পানীয়, পাতা, পাত্রী, পিপাসা হতে পারে। পা থেকে পালন, এই অর্থে হতে পারে পালন, পালনীয়, পালিত। পু মানে হচ্ছে পবিত্র করা, পবিত্র, পাবক। আগুন কি করে? আগুন হচ্ছে অনেক কিছু পুড়িয়ে সারকার করে ফেলে। এটা হচ্ছে আরেকটা অর্থ আছে এটা, যেমন মনে করো যে মুখাগ্নির মাধ্যমে তার কোন মৃতের, হিন্দু ধর্ম মতে বিশ্বাস করে তারা যে পোড়ানোর ফলে আগুন কি করে পুড়িয়ে সব পাপকে পরিষ্কার করে দেয়, তাকে পবিত্র করে তুলে তাকে। বা প্রিন বা পুর, এটার অর্থ হচ্ছে পূর্ণ হওয়া, প্রীত হওয়া, বোধ, জানা বা জাগা। যেমন বোধ, বুদ্ধ, বোধন, বোধি, বুদ্ধ, বুদ্ধা। ভজ, ভজ মানে অংশগ্রহণ করা। ভজন, ভাজ্য, ভাজক, ভাজন, ভাগী, ভাগিনী এরকম শব্দপুঞ্জ তৈরি হতে পারে অনেক শব্দ। ভজ মানে হচ্ছে ভাঙা। আমরা এরকম যাই ভি থেকে ব্রি, ব্রম, মন, মোচ, মোহ, মৃ, যা, যোজ, রজ বা রঞ্জ। আমরা প্রকৃতি গুলো বলে যাচ্ছি বা ধাতুগুলো বলে যাচ্ছি। রব, রাজ, রাজ মানে হচ্ছে রাজার মতো। যেমন রাজা, রাজ্য, রাজ্ঞী, সম্রাট, রাষ্ট্র, এগুলা থেকে রাজ থেকে উৎপন্ন হয়েছে। রোজ, রূপ, লি, লি মানে কোনো কিছু লেহন করা, যেমন লেজ্জ, লেহন এরকম। বচ মানে হচ্ছে বলা। বদ, বপ, বশ, ব, বিদ, ব্রি, বৃদ। শংস, শংস মানে হচ্ছে কোনো কিছুর প্রশংসা করা। তো শব্দ হতে পারে সংসা, সংশন, যেমন প্রশংসা, অভিশংসন এরকম শব্দ হতে পারে। শক মানে সমর্থ হওয়া। শক্তি, শিক্ষা, শক্ত, শিক্ষক, শিক্ষণীয় এরকম শব্দপুঞ্জ তৈরি হতে পারে। আমরা এরপরের একটা শিখে যাচ্ছি।
আমাদের সময়ও মনে হয় শেষ দিকে। আমরা এটাকে দেখতে পাচ্ছি একটা শীট, এবং সেটা হচ্ছে সম ধাতু। সম, সম থেকে শান্ত, তারপরে শস, শি, শি মানে শয়ন করা, সোচ, শ্রী, সজ, সহ, শ্রী, শ্রেজ, শ্রীপ, স্ত, স্তা, স্তা মানে দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা, বা এটা দিয়ে হতে পারে স্থান, স্থিতি, স্থানু, স্থাবর, স্থাপন। সব মানে হচ্ছে নিদ্রা যাওয়া, স্বপ্ন, শক্তি, এরকম শব্দ হবে। হন মানে হত্যা করা, আঘাত করা, হন, হন দিয়ে হতে পারে হত্যা, হনন, হন্তারক, ঘাতক, জিজ্ঞাসা, এরকম শব্দ। রি মানে হরণ করা, হরণ, আহরণ, হারি, এরকম শব্দ হতে পারে। আমরা এখন তাহলে আমরা বলেছিলাম ব ধ্বনিটা হয়ে যায়, কি হয়, ব ধ্বনি এসেছে, বটা হয়ে যায় উতে রূপান্তরিত হয়। আমরা দেখেছিলাম আগে একটা শীটে। আমরা এটাকে দেখি, একটা শব্দ তৈরি যখন হয় প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে, তখন সে কয়েকটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়, এক বা একাধিকবার পরিবর্তন হয়। যেমন আমরা একটা শব্দ দেখি উক্তি, এটা পরিবর্তিত হয়েছে। আমরা জানি ব ধ্বনিটা উ ধ্বনিতে রূপান্তরিত হয়, ব ধ্বনি উ ধ্বনিতে রূপান্তরিত হয়, এবং আমরা যেখানে ব উ পাবো সেখানে ব দিয়ে দিব। তার প্রথম অক্ষরে উ আছে, তার বদলে আমরা দিলাম ব। উ থাকলে ব হবে। তাহলে দেখো ব, উ আছে, আমরা ব দিচ্ছি। থাকলো কয় তয় থাকলো, তাই না? কয় তয় থাকলো, কয় তয় থাকলো। তো ক ধ্বনি থাকলে আমরা সূত্র পেয়েছি, ক এসেছে চ থেকে অথবা চ এসেছে ক থেকে। ক থাকলে তার মূল্য হয়ে যাবে চ। ক আছে, আমরা এটাকে কেটে এখানে নিয়ে নিলাম। তাহলে পাচ্ছি বচ, তাহলে পাচ্ছি বচ। প্রকৃতিটা পেয়ে গেলাম। বাকি আছে টি, টি বাকি আছে, টি ত আছে, আর তার রস্বইকার আছে, টি ত থাকলো আর রস্বইকার। বচ যুক্তি, উক্তি, বচন, বচ যুগ অন, এটা আবার ঠিক আছে, বচন। আমরা তাহলে এখানেই শেষ করছি আমাদের আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে সংস্কৃত কৃত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যে কোনো মাধ্যমে। আর তোমরা ভালো থেকো, সবার জন্য শুভকামনা, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।